বিকেল ৪টা। পিচ ঢালা রাস্তায় গাড়ি ছুটে চলেছে। গাড়ির জানালা খোলা। খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে চারদিকের পরিবেশ উপভোগ করছে ২৭ বছরের যুবক। এই রাস্তাঘাট যুবকটি সব চেনা, খুব ভালো করেই চেনা। অনেকটা বদলে গেছে রাস্তাঘাট। যুবকটি হঠাৎ করেই তাচ্ছিল্য হাসলো। এই শহরটার কাছ থেকে একসময় অনেক কিছু পেয়েছে, অনেক বেশি কিছুই পেয়েছিল। আপন মানুষদের চিনতে পেরেছিল সে। যুবকটি তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, ওগো প্রিয় শহর, এক সময় তো সব কেড়ে নিয়েছিলে, আর কি কাটতে চাও? আবার আসছি তোমার শহর, তবে এবার আমি পুরো নিঃস্ব, পুরোই নিঃস্ব। খান বাড়িতে তুমুল আয়োজন চলছে। পুরো বাড়ি যেন আজ উৎসব মুখর। সবার মুখে প্রাণবন্ত হাসি। খান বাড়ির বড় ছেলে আহনাব খান দীর্ঘ ৭ বছর পর দেশে ফিরছে। মা চাচিরা মিলে আহনাফের পছন্দের খাবার রান্না করছে। একটা দোতলা বাড়ির সামনে গাড়ি থামলো। গাড়ি থেকে নামলো শ্যামবর্ণের এক যুবক। ধীর পায়ে বাড়ির ভেতর ঢুকলো। চেনা বাড়ি, আজ তার কাছে অচেনা লাগছে। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সঙ্গে। এগুলো এখন শুধুই অতীত। অতীত বট্ট পোড়ায়, ক্ষত বিক্ষত করে দেয় সারা শরীর। যুবকটি দীর্ঘ শ্বাস ফেলল। আস্তে ধীরে এগিয়ে গেল দরজার কাছে। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপলো। দরজা খুলে দিল মাঝবয়সী এক লোক। দরজায় দাঁড়ানো যুবকটিকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। লোকটি অস্ফুট স্বরে বলে উঠল, আহনাব বাবা। আহনাফের মুখেও হাসি ফুটে উঠল, প্রাণবন্ত হাসি। সে এগিয়ে গিয়ে বলল, কেমন আছো করিম চাচা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? বলতে বলতে লোকটা কেঁদে দিল। করিম চাচা এ বাড়ির পুরাতন কাজের লোক। অনেক বছর ধরে সে এ বাড়িতে কাজ করে। এখন খান বাড়ির একজন সদস্য হয়ে গিয়েছে। আহনাব জিজ্ঞেস করলো, কাঁদছো কেন চাচা? লোকটা কিছু বলল না, চোখের পানি মুছে বলল, ভিতরে আহো বাবা। আহনাব মুচকি হাসলো। এ মানুষটা যে তাকে মাত্রাতিক ভালোবাসে। জেসমিন বেগম হন্তদন্ত পায়ে ছুটে এলো। বাড়ির ছেলে চলে এসেছে। সে খবর পেয়েই এত তাড়াহুড়া। সে আহনাফের কাছে গিয়ে শুধালো, কেমন আছিস বাবা? আমি ভালো আছি, তুমি কেমন আছো মেজমা? কথাটা বলে আহনাফ জেসমিন বেগমের দিকে ভালো করে তাকায়। জেসমিন বেগমের চোখে পানি দেখে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। এই মানুষটার চোখে পানি সে একদম সহ্য করতে পারে না। মানুষটাকে যে সে খুব ভালোবাসে। আহনাফ ধীর পায়ে এগিয়ে যায় তার মেজ মায়ের কাছে। তার চোখের পানি মুছিয়ে দিয়ে শুধায়, কাঁদছো কেন মেজমা? আমি তো চলে এসেছি। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মুখে আঁচল দিয়ে কাঁদছে মিনা বেগম। এত বছর পর ছেলেকে দেখে তার পা যেন চলছেই না। এতগুলো বছর ছেলেটা তার সাথে একবারও কথা বলেনি। দোষটা তো তাদেরই। তার ছেলের যে অভিমান হয়েছে, খুব অভিমান হয়েছে। মিনা বেগম ধীর পায়ে এগিয়ে গেলেন ছেলের কাছে। ছেলের দুগালে আদুরে হাত রাখেন। তার কণ্ঠনালী কাঁপছে। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছিস? আহনাফ মায়ের দিকে তাকায়। পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বলে, যেমন চেয়েছিলেন সেরকম আছি। মিনা বেগম কান্নামাখা কণ্ঠে জিজ্ঞেস করে, এখনো রেগে আছিস? রাগ করবো কেন মিসেস খান? রাগ তো করে আপন মানুষের উপর। আপনি কি আমার আপন মানুষ? মিনা বেগম অবাক দৃষ্টিতে ছেলের দিকে তাকায়। যে ছেলের কাছে একসময় নিজের মা ছিল প্রাণ, আজ সে ছেলে কিনা জিজ্ঞেস করছে, আপনি কি আমার আপন মানুষ? মিনা বেগমের কান্নার বাঁধ ভাঙে। জেসমিন বেগম ধমক দিয়ে উঠলেন আহনাবকে। এসব কি ধরনের কথা? বড় আপা তোমার মা, তার সাথে এভাবে কথা বলছো কেন? আহনাব তাচ্ছিল্য হাসলো। মিনা বেগমের দিকে তাকিয়ে বলল, উনি মা। তারপর হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মিনা বেগম আঁচলে মুখ থেকে কেঁদে ওঠেন আর বিলাপ করতে শুরু করেন। এসব তার অন্যায়ের ফল। এত সহজে কি মাপ পাওয়া যাবে? ছাদের রেলিং এ ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে এক নারী। হয়তো পরিবেশটা উপভোগ করছে। জ্যোৎস্না রাত, চাঁদের আলো ঠিকরে পড়ছে চারদিকে। আকাশ জুড়ে রয়েছে তারাদের মেলা। নারীটি এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। হয়তো নিজের 22 বছরের জীবনের হিসাব নিকাশ করছে। নারীটির কোমর পর্যন্ত চুলগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা। নারীটি যখন নিজের ভাবনায় মগ্ন, ঠিক সেই সময় আহনাব ছাদে আসলো। সেখানে নারীটির ছায়া দেখে জিজ্ঞেস করলো, কে এখানে? মেয়েটি কিছু বলল না, হয়তো এখনো নিজের ভাবনায় মশগুল। আহনাব আবার জিজ্ঞেস করলো, কে? কথা বলছেন না কেন? মেয়েটি এবার পেছন ফিরে চাইলো। আহনাবের দিকে তাকিয়ে বলল, আমি আরুনিকা। আহনাব অবাক হয়ে তাকিয়ে রইল তার সামনে দাঁড়ানো মেয়েটির দিকে। আহনাব ভাবছে তার সামনে দাঁড়ানো মেয়েটি আরুনিকা, এটা হতেই পারে না। সেই 15 বছরের কিশোরী মেয়েটা আজ পরিপূর্ণ নারী। মেয়েটির চেহারা এখন আর কোনো কিশোরীর ছাপ নেই। আহনাব কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল, আরু পাখি। সামনে দাঁড়ানো মেয়েটা সামান্য হাসলো, হয়তো খুব স্বাভাবিক কিন্তু ভরাট কণ্ঠে বলল, আরু পাখি নয়, শুধুই আরুনিকা। আহনাব অবাক হলো, অবাক কণ্ঠেই বলল, আমি তো তোকে আরু পাখি বলেই ডাকি। আরুনিকা শব্দ করে হাসলো।
সময়ের সাথে সাথে মানুষের অভ্যেস পরিবর্তন হয়। 7টা বছর কম নয় আহনাব ভাই। আরুনিকার কণ্ঠে প্রগাঢ় অভিমানের ছাপ। অভিমানী কণ্ঠেই বলল, এত বছরে যখন কিশোরী আরু পাখির কথা মনে নেই, তাহলে এখন এই যুবতী আরুনিকার কথা মনে রাখতে হবে না আহনাব ভাই? কথাটা বলে আরুনিকা ব্যস্ত পায়ে ছাদ থেকে নেমে গেল। পেছনে রেখে গেল এক বিস্মিত হওয়া মানবকে, যে মানব আরুনিকার প্রত্যেকটা কথাই বিস্মিত হচ্ছে। খানবাড়ির সকলের নাস্তার টেবিলে আজ জমজমাট আয়োজন। খানবাড়ির বড় ছেলে বাড়িতে আসায় রয়েছে হরেক রকমের খাবারের আয়োজন। বেশিরভাগ খাবারই আহনাফের পছন্দ। খাবার টেবিল জুড়ে রয়েছে সবার হইচই। খাবার টেবিলে এক পাশে রয়েছে আয়শা, রাইসা আর আহনাব, আর অন্য পাশে রয়েছে জুনাইদ, আরুনিকা আর আসমা বেগম। খাবার পরিবেশন করছে মিনা বেগম আর জেসমিন বেগম। জেসমিন বেগম হঠাৎ এসে আহনাবকে মাছের মাথাটা দেয়। আহনাব বলে, কি করছো মেজমা? মাথাটা তো সবসময় আরু খায়। জেসমিন বেগম বলল, অত সবসময় খায়, আজ না হয় তুই খা। মিনা বলল, নারী মেজো সবসময় মাছের মাথা আরুর জন্য বরাদ্দ থাকে, আজও আরুই মাছের মাথাটা খাক না। আরুনিকা হতাশার শ্বাস ফেলে বলল, বড় মা, আমি খাবো না মাছের মাথা। আহনাব শীতল চোখে তাকায় আরুনিকার দিকে। এই কি সেই আরুনিকা যে একসময় মাছের মাথা খাবার জন্য পুরো বাড়ি মাথায় নিত? এতটা বদল একটা মানুষের মধ্যে, এটা কি কোনোভাবে সম্ভব? আহনাব ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো। তোর তো মাছের মাথা পছন্দ, তাহলে খাবি না কেন? আরুনিকা আহনাবের দিকে তাকিয়ে উত্তর দিল, জানেন তো আহনাব ভাই, মাঝে মাঝে আমাদের পুরনো কিছু বদ অভ্যেস পরিবর্তন করতে হয়। সব জায়গায় সব অভ্যেস প্রয়োগ করতে নেই। খুব বড় বড় কথা শিখেছিস। আরুনিকা তাচ্ছিল্য হাসলো, মুখে আর কিছু বলল না। রাইসা হঠাৎ সকলের মাঝে বলে উঠল, ভাইয়া, আরুপি শুধু মুখেই বড় বড় কথা বলে আর বড় হওয়ার ভান করে। আসলে আরুপি এখনো আমার মতো ছোট্ট একটা মেয়ে। আহনাব অবাক হওয়ার ভান ধরে বলল, তোমার আরুনি এখনো ছোট, সেটা বুঝলে কেমন? আর সে বড় হওয়ার ভান এই বা করে কেন? রাইসা হয়তো আহনাবের কথার উৎসাহ পেল। অতি উৎসাহে কণ্ঠে সে বলল, জানো ভাইয়া, আরুপি সেদিনও আমার সাথে টিভি রিমোট নিয়ে মারামারি করেছে। তুমি বলো তো, বড়রা কেউ টিভি রিমোট নিয়ে মারামারি করে? না রাইসা সোনা, বড়রা কেউ টিভি রিমোট নিয়ে মারামারি করে না। এটা তোমার আরুপির অন্যায়, মস্ত বড় অন্যায়। আরুনিকা চোখ রাঙিয়ে তাকালো রাইসার দিকে, যেন চোখ দিয়েই বলে দিচ্ছে, একবার একা পাই দেখাবো মজা। রাইসা আরুনিকার তাকানো উপেক্ষা করে বলল, সেটাই ভাইয়া, এটা তো অনেক বড় অন্যায়। সকলে সমস্যারই বলল। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক বড় অন্যায়। আহনাব হাসলো অল্প। তা তোমার আরুপি বড় হওয়ার ভান করে কেন? বড় হলে তো কেউ বকে না, তাই আরুপি বড় হওয়ার ভান করে। দেখো না, আমাকে সবাই বকে। খাবার টেবিল জুড়ে বয়ে গেল একরাশ খুশির ঝিলিক। কে জানে এই খুশির ভিতরে রয়েছে একরাশ বিষণ্ণতা। ব্যাগ থেকে খুচরো টাকা বের করে রিকশাওয়ালাকে দিল আয়শা। রাস্তায় লোকজনের যাতায়াত কম। পথচারী এক দুজন ছাড়া দূর দূরান্তে কাউকে দেখা যাচ্ছে না। আয়শা উল্টো ঘুরে হাঁটা শুরু করলো। হঠাৎ কোথা থেকে একটা বাইক এসে আয়শার হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। আয়শা চিৎকার করে ওঠে, আরে আরে, আমার ব্যাগ! ব্যাগের ভিতর আয়শার জরুরি কিছু কাগজ ছিল। এখন কাগজগুলো কোথায় পাবে, তাই আয়শা কান্না করে দেয়। ঠিক তখনই আরেকটা বাইক এসে তার সামনে দাঁড়ালো। এই নিন মিস আপনার ব্যাগ, দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। আয়শা ব্যাগ খুলে দেখলো সব ঠিক আছে। তো মিস একটা ব্যাগও সামলাতে পারেন না, ভবিষ্যতে আপনার বরকে সামলাবেন কি করে? আয়শা ভ্রুকুচকে বলে, তা নিয়ে আপনার ভাবতে হবে না, আমার পর আমি বুঝে নিব। সামনে দাঁড়ানো আগন্তুক হেসে বলল, ঠিক আছে মিস, আমি আসি, সাবধানে থাকবেন। আয়শা মাথা নাড়িয়ে জবাব দিল। সাথে সাথে সামনে দাঁড়ানো আগন্তুক বাইক নিয়ে চলে গেল। আয়শা সেদিক পানে তাকিয়ে বলল, ইস, লোকটার নামটাও জানা হয়নি, আরেকটা ধন্যবাদও জানালাম না। ছোটখাটো পার্কের এই জায়গাটা সবচেয়ে নিরিবিলি। মানুষজন এখানে তেমন কেউ আসে না।